হিসেবে আপনি হাসতে চান, হাসাবো। আনন্দে ভাসতে চান, ভাসাবো। দুঃখে কাশতে চান, কাশাবো। হাসি কান্না এই সমস্ত কিছু মিলিয়ে মিশে বেসিক্যালি আমাদের জীবনটা অদ্ভুত রকমের একটা জগা খিচুড়ি হয়ে গেছে। কিন্তু যে জগায় খিচুড়িটা রান্না করলো সেই জগার কিন্তু কোনো পাত্তা নেই। জগা জগাস পার্কেও যায় না। কিন্তু যারা জগিং করেন আর মনে করেন যে স্বাস্থ্যের পক্ষে ওই সকালবেলা একটু হাঁটু হাঁটু করে বেড়ানোটাই নাকি যথেষ্ট, ইউ আর অ্যাবসলিউটলি মিস্টেকেন মাই ফ্রেন্ড। সারাদিন ধরে আপনি নানান রকমের ফিটনেস টিপস দিয়ে নিজেকে ভুলিয়ে ভালিয়ে রাখলেন, কিন্তু আলটিমেটলি দিন শেষে আপনি ক্যালকুলেট করে দেখলেন যে একটা হাসির কথাও আপনার কান ফুঁড়ে ভেতরে ঢুকলো না, তাহলে আপনার গোটা দিনটা যতই টাকা রোজগার করুন না কেন বেকার বেকার বেকার। আমরা এই ফিলসফিতে বিশ্বাস করি। আমাদের ফিলসফির গোদা একটা নাম, মিরাকেল। Good evening, Asamgam presents Miracle Akil Challenger Art powered by Fortune Kachhi Ghani Khandi Shorshe Tel আর আমাদের স্পেশাল পার্টনার ডাবর বাবুল টুথপেস্ট। পিঠে খেয়েছো? পিঠে 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 পৌষ পার্বণ বলে কথা। পিঠে পিঠে যদি পিঠে খাও তাহলে তো পেটে ছয়। বেসিক্যালি কমেডিটাও অনেকটা ওইরকম আর কি। তুমি যদি নিজের ওপর জোকটা না নিতে পারো তাহলে অন্যকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা ফাজলামো করার তোমার কোনো অধিকার নেই। একদম অধিকার কি দীপক অধিকারীও নেই, কেউ নেই। কিন্তু আছে আমাদের লাভলি অডিয়েন্স যারা আজও আমাদের সঙ্গে। এন্ড আ ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার অডিয়েন্স যারা এই মুহূর্তে মিরাকেলের সেটে। থ্যাংক ইউ। ব্যান্ডেজের সঙ্গে আমি মীর, আমাদের সঙ্গে 3 জাজেস। আজকে কোনো গেস্ট জাজ নেই। প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায়। আলবেলি লড়কি সিনেমায় অভিনয় করছে শ্রীলেখা মিত্র। And of course রজতাভ দত্ত, যার ওপেন টি বায়োস্কোপ কালকে রিলিজ হচ্ছে। পরান্দা এবং রনিদাকে ওপেন টি বায়োস্কোপের জন্য আরো একবার শুভেচ্ছা। লাস্ট স্যাটারডে যা হই হই রই রই করে কাটলো আমাদের, আজকে হই হই রই রই কাণ্ড তো হবেই, কিন্তু তার আগে আমি শ্রীলেখার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি। না, এই গিফট কোনো র্যাপার দিয়ে মোড়া নয়। এই গিফট বাজার থেকে কিনে আনিনি। এই গিফট কেউ স্পন্সরও করেনি। এই গিফট যে সে নিজেই শ্রীলেখার জন্য এখানে হেঁটে আসবে, আর তারপর শ্রীলেখা বিস্ফারিত নয়নে সেই গিফটকে দেখবে। আহ্লাদে আটখানা নিজেই হবে, নিজেই চতুর্দিক থেকে কার্ড জোগাড় করে নিজেকে একটা কার্ড গিফট করে দেবে। আজকে কন্টেস্টেন্টস যারা, তাদের পারফরমেন্স শুরু করার আগে সিজন 7 এর একজন স্টার পারফর্মারের সিজনড পারফরমেন্স দেখতে চলেছি আমরা। মনে আছে কাকা? জামা খোলা। আরে বাপ রে বাপ। প্লিজ ওয়েলকাম মৃন্ময়। হরিণের মতো দৌড়াই আমি, বাঘের মতো রাগ। হরিণের মতো দৌড়াই আমি, বাঘের মতো রাগ। তারপর আমার রাস্তায় হাঁটতে দেখলেই লোক বলে ভাগ মিল্খা ভাগ। আমার কোচ
আর গার্লস মানে মেয়েদের মধ্যে ফারাক কোথায়? কোথায়? আমার কোচ আমায় দেখলেই বলে ভাগ মিল্কা ভাগ, আর মেয়েরা আমায় দেখলে কি বলে? হাগ মিল্কা হাগ। এই সিনেমা রিলিজের পর একটা ইন্টারভিউতে বললাম, সিনেমা জগতের ইতিহাসে এই সিনেমায় আমার কস্টিউম খরচা সব থেকে কম, শুধুমাত্র একটা হাফ প্যান্ট। সাথে সাথে সানি লিওন কমেন্ট করলো, হ্যাঁ রে আমি তো গাউন পরে শুটিং করি, তাই না? আমি ফারহান আক্তার প্রায় 14 বছর ইন্ডাস্ট্রিতে থেকে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। মির্দা, যে সকল পাবলিক সারা বছর সানি লিওনের মুভি দেখে শুধুমাত্র উত্তম কুমারের জন্মদিনের দিন ফেসবুকে ভক্তিমাখা স্ট্যাটাস আপডেট করে, তাদের দেখে আমার সেই সকল রিলেটিভদের কথা মনে পড়ে যায় যারা সারা বছর আপনার কোনো খোঁজ নেবে না, অথচ যেদিন রেজাল্ট আউট হবে সেদিন আপনাকে ফোন করে, কিরে বাবু ফার্স্ট হয়েছিস বলে আপনার মাথা জ্বালিয়ে দেবে। মিল্খা সিং যখন সকালবেলা একটা গার্লস হোস্টেলের সামনে দিয়ে খালি গায়ে দৌড়তে দৌড়তে যায়, মেয়েগুলো হা করে তার দিকে তাকিয়ে থাকে, ক্যামেরায় ফটো তুলে। সেই দেখে চিকুদা একদিন এক্সাইটেড হয়ে দৌড়তে আরম্ভ করলো। ও মা, দেখি মেয়েগুলো চিকুদারা ফটো তুলছে। এরপর তো চিকুদার কলার উঁচু হয়ে গেল, মাটিতে পা পড়ছে না। চিকুদার সুমন দাকে বলো, সুমন যা তো গিয়ে দেখবি যেই মেয়েটা আমার ছবি তোলে তাকে আমার সেল নাম্বারটা দিয়ে বলবি দেখা করতে। সুমন দা গেল, গিয়ে দেখে যখন মিল্খা সিং দৌড়ে যাচ্ছে তখন একটা মেয়ে তার ছবি তুলে বলছে, ও মাই গড, এটা যদি আমার বয়ফ্রেন্ড হতো আমার জীবনটাই ধন্য হয়ে যেত। ঠিক তারপর যখন চিকুদা দৌড়ে যাচ্ছে তখন ঠিক সেই মেয়েটাই তার ফটো তুলে বলছে, এই সহেলি দেখ এবার পুজোয় না ঠিক এরকম মিচমিচে কালো কালারের একটা দোপাট্টা কিনবো। একদিন দেখি দাদু আন্ডার প্যান্ট পরে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছে। আমি বললো, কি দাদু কি হয়েছে? বলে, আর বলিস না ভাই, রাস্তার ধারে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিলাম, হতচ্ছাড়া মিল্কা পাশ দিয়ে এমন জোরে দৌড়ে গেল ধুতি উড়ে সোজা গাছের ডালে। বেটার ছেলেকে একদিন যদি হাতের নাগালে পাই কান মুতে ঠাটিয়ে এক চর মারবো। তখন পাশ থেকে এক গার্লস স্কুলের হেড দিদিমণি বলছে, আচ্ছা দাদু তাহলে আমার হয়ে একটা চর মেরে দেবেন প্লিজ। দাদু বলছে, কেন? বলি কি, ওই ছেলে যতদিন থেকে দৌড়তে শিখেছে সেই দিন থেকে আমার স্কুলের মেয়েদের ইউনিফর্ম স্কার্ট থেকে জিন্স করতে হয়েছে। আমাদের হিরো হিরন সেদিন আমায় এসে বলছে, ইউনো এই সিনেমায় যদি তুমি তোমার চুলটা বড় না রেখে যদি স্পাইক করতে দেখতে বেটার লাগতো। যদি হিরোইন সোনম কাপুর না হয় কোনো নিউ কামার হতো ব্যাপারটা আরেকটু জমতো। আর তুমি অ্যাক্টিংটা যদি আরেকটু লাউড করতে না ব্যাপারটা আরো মাখো মাখো হতো। হিরণ বলছে, হ্যাঁ। আমরা বাহ হিরণ বাবু, আপনি তো দারুণ পিএনপিসি করতে পারেন। তখন বলছে, হ্যাঁ আমি ছোটবেলা থেকে পিএনপিসি করতে খুব ভালোবাসি, এটা আমার হবি বলতে পারেন। তখন পাশ থেকে এক ভদ্রলোক বলছে, সারাক্ষণ এর পিছে তার পিছে না লেগে যদি নিজের কাজে একটু মনটা দিতেন না, এখনো আপনাকে নিয়ে সিনেমা বানানো হতো, জোক নয়। আমি এটা দেখার চেষ্টা করছি যে ও যে এটাকে টেনে টেনে নিয়ে এলো। মৃন্ময়, আমরা সবাই পারবো, কিন্তু মিরাক্কেলকে এতদিন টেনে টেনে আমরা নিয়ে এলাম এখানে, টায়ার্ড তো কোনো ব্যাপারই নয়। দেখে ও ভীষণ টায়ার্ড, তাই ওকে বেশিক্ষণ আটকাবো না। অনেকদিন বাদে মৃন্ময়ের ওয়ার্ক অফ আর্ট স্কাল্পচার দেখে আমাদের খুব খুব ভালো লাগলো। এক্সেলেন্ট, জোরে হাততালি ওনার জন্য। হঠাৎ তুই এইটা করার প্ল্যান করলি কেন? কৃষ্ণদা করতে বললো তাই। কৃষ্ণেন্দু এখানে এসো, তোমার অনেকদিন প্রশংসা করেছি, এসো।
এবার যতক্ষণ আমরা জাজদের কমেন্ট শুনবো, কৃষ্ণেন্দু এটাকে টেনে টেনে ঘুরে বেড়াবে গোটা সেটে। যাও ঘুরে বেড়াও, হ্যাঁ, দৌড়ো। হ্যাঁ, পড়া বলে যান। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। শ্রীলেখা, ভিজুয়াল ট্রিট, খুব ভালো লাগছে দেখতে, নাচটা খুব ভালো হয়েছে, কেউ এদিকে কোনো মন দিচ্ছে না। ওভার টু রজতাবু। হ্যাঁ, তুই শুধু শোনার নোস, তুই দেখারও আর কি, এবং সেটা ভীষণভাবে দেখার। প্রথমে যেটা বলতাম তোকে, কমপ্লিট প্যাকেজ। অনেকদিন বাদে তো শরীর দেখতে পেলাম, আরো ফুলিয়ে ফাটিয়ে এসেছিস এবং চমৎকার নেচেছিস। এছাড়া আর কিছু বলার নেই। যাও বীর মুক্ত আর তুমি। দেখতে দেখতে ফারহান আক্তার লাগছে। একদম হয়েছে হয়েছে, থ্যাংক ইউ। চালাকি দ্বারা মহৎ কাজ হয় না ঠিকই, কিন্তু চালাকি দ্বারা টায়ার ডেফিনেটলি টানা যায়, ও টানছে। থ্যাংক ইউ ডক্টর কৃষ্ণেন্দু। যান, আপনি এটা নিয়ে ওখানে চলে যান। হ্যাঁ, স্মার্ট বাই। মৃন্ময় আজকে এখানে গেস্ট পারফর্মার হিসেবে নিজের পারফরমেন্স রেখে গেল, কিন্তু ওর পারফরমেন্স এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট, আরেকটু বাকি আছে। ওই ইন্টারভেলের আগে একটা দৃশ্য ছিল যেখানে অস্ট্রেলিয়ার বিচে ফারহান আখতার একটি সুন্দরী মহিলাকে নিজের পিঠে চাপিয়ে পুশ আপ করছিল। Mrinmoy is a very fit boy. Mrinmoy is a very fit boy. She can sing and we can rock the whole night longer. Woola mulla woola mulla wonder. Woola mulla woola mulla. Woola mulla woola mulla. তুমি কি আসবে? Woola mulla woola mulla. Sing. কি নাম তোমার? প্রত্যুষা হালদার। তুমি কোনোদিন পুশ আপ করেছো? পুশ আপ একটা ব্যায়াম, এক ধরনের এক্সারসাইজ। করোনি? মৃন্ময় একটু দেখিয়ে দাও। হ্যাঁ, পুশ আপ কাকে বলে? ਹੁਣ ਕਿਉਂ ਟਾਈਮ ਗਵਾਏ দেখে নিয়েছো? হ্যাঁ, এটা কোনোদিন নিজে করেছো? না কেন? না, করেছিলাম ছোটবেলায় একবার। এই তাহলে আমরা তিনজনেই করবো এটা। सरसरी क्यों बढ़ाए मेरी विस्की है मेरी ठर्री है तू मैनू चढ़ गई मेरी सोनिए रोको ना हम मुझको पीने दो राज সিনেমায় কি ছিল? সিনেমায় ছিল অস্ট্রেলিয়ার বিচে মিলখা সিং মানে ফারহান আখতারের পিঠের ওপর শুয়ে আছেন এক সুন্দরী মহিলা, এবং ফারহান আখতার সেখানে পুশ আপ করছে। চল, তোমাকে ওর পিছে শুয়ে পড়তে হবে। Pratyusha, well done. Thank you. Thank you very much. Now. Yes, sorry? এটা সালমান খানও পারেনি এতগুলো করতে, আর বাচ্চাকে পিঠে নিয়ে। Please welcome চিত্তরঞ্জন থেকে অনিকে। রাস্তা কি? রাস্তা হলো আপনার বাড়িতে আসা এক অতিথির মতো, যে গেট অবধি যাবে কিন্তু আপনার বাড়িতে ঢুকবে না। এত যুদ্ধ, অশান্তি, মিছিল, তার মধ্যে আমাদের গ্রুমাররা কেমন পুরো যেন শব্দ কল্প দ্রুম। আর আমাদের গ্রুমিং এ রাতগুলো কাটে খ্যাচ খ্যাচ ঘ্যাস ঘ্যাস, রাত কাটে ওই রে দূরদার চুরমার, ঘুম ভাঙে কই রে হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মালকোচা মারে বুঝি সরে পড় এইবার। আর আমাদের এই খ্যাপামির উৎসে যিনি বড় বাবু এখন পিসিআরে বসে, সেই মানুষটি আসলে কেমন?
হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? আমাদের এই মিরাকেল যেভাবে চলছে তাতে বেশ কিছুদিন পর আমাদের পথে বসে যেতে হবে। তখন কি হবে? কি হবে? কালো পিচ রাস্তাটা চিকুদার রোলটা প্লে করে দেবে। ফুল দিয়ে পুজো করার পরেও নোচের হাতে সরকারি চাকরির রেখা উঠলো না। সেই কথাটা দাদুকে গিয়ে জানাতেই দাদু বলল তার ওপিনিয়নটাকে চেঞ্জ করতে, কারণ তার নাকি প্রাইভেট সেক্টরে চাকরির একটা লগ্ন রয়েছে। এই নিয়ে যাতে সে অন্য কারোর কাছে মাথা না নোয়ায়, কারণ দাদুর এই বিষয়ে প্রচন্ড অভিজ্ঞতা। আমার এই সূচিপত্র অনেকটা অ্যাডভার্টাইজের নিচে লিখে থাকা শর্তাবলী প্রযোজ্যের মতন, কেউ দেখে না কিন্তু ওই দিতেই হয়। পৃথিবীতে বলা হয় মানুষের থেকে ফুল অনেক সুন্দর, কিন্তু কিছু কিছু মানুষ এমন আছেন যারা ফুলের থেকেও অনেক বেশি সুন্দর, যেমন শ্রীলেখাদি। আমায় দেখো। সেদিন মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা আমার বন্ধু নোচের বার্থডে আছে, যাবো? মা বললো তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা নোচের বার্থডে আছে, যাবো? বাবা বললো তোর জেঠুকে গিয়ে জিজ্ঞেস কর। জেঠুকে গিয়ে জিজ্ঞেস করলাম, জেঠু নোচের বার্থডে আছে, যাবো? জেঠু বললো তোর বাবাকে জিজ্ঞেস কর। আজব রে ভাই, এটা বাড়ি না সরকারি অফিস। হিন্দি সিনেমার নায়িকা রেখার জীবন দর্শনটা একবার দেখুন। এদিকে অমিতাভ বচ্চনকে স্বামী হিসেবে না পাওয়ার দুঃখও আছে, আবার অন্যদিকে অভিষেক বচ্চনের মা না হওয়ার আনন্দও আছে। গভীর গভীর। সেদিনকে 70 বছর বয়সী দুইজন দাদু তাদের দ্বিতীয়বার বিয়ে করার পর পার্কে বসে একসাথে চা খাচ্ছে। একজন বললেন, বুঝলে মনে হচ্ছে আমার জেনারেল পার্সোনাল ফিজিশিয়ানের সাথে একটু কনসাল্ট করতে হবে, কারণ গতকাল আমার বউ ভাতের রাতে আমি সেভাবে আনন্দই করতে পারলাম না। এই শুনে দ্বিতীয় দাদু বলল, তাহলে আমায় একটু মেন্টাল ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, কারণ বউ ভাতের রাতে যে আনন্দ করতে হয় আমার মাথায় সেইটাই আসেনি। হোয়াট এ প্যারাডক্সিক্যাল প্রবলেম। শনিবার আর রবিবার যদি আপনাকে আনন্দ করতে, ফুর্তি করতে, মজা করতে উদ্বুদ্ধ না করতে পারে, তাহলে সেই বন্ধুকে চেঞ্জ করে দিন। সোমবার যদি আপনাকে অফিসে গিয়ে কাজ করতে উদ্বুদ্ধ না করতে পারে, তাহলে সেই প্রফেশন চেঞ্জ করে দিন। আর সেই সোমবার যদি আপনি অফিসে যাওয়ার জন্য উতলা হয়ে যান, কাজ করতে প্রচন্ডভাবে উদ্বুদ্ধ হন, তাহলে বস ওয়াইফ চেঞ্জ করে নিন। মাথা তো নাড়ছো, সাহস আছে? ভারতবর্ষে জন্ম নিয়ন্ত্রণের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? এই প্রাইভেট সেক্টরগুলো ছেলেগুলোকে খাটিয়ে খাটিয়ে এত ক্লান্ত করে দেয়, বাড়ি ফিরেই আজ আর ভাল লাগছে না। আচ্ছা বলুন তো, বিয়েতে লগ্ন থাকে কেন? কেন? না হলে কনেদের সাজ কোনো দিন শেষ হতো না। হাইট অফ এই বয়সটা আমি অনেক দিন আগে পেরিয়ে এসেছি। কি সেদিনকে অনেক ম্যানেজ করে বুঝিয়ে সুঝিয়ে গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে 5 মিনিট গল্প করার পরই মা ডেকে বলল, বাবা শোন, বোনের জন্য 2টো চপ আর একটা সিঙ্গারা নিয়ে আয়। এই বয়সটা আমি অনেক দিন আগে পেরিয়ে এসেছি। রনিদা, ভাল লেগেছে। তুমি যেরকম করো সেরকমই এনার্জি, স্পিড, তোমার কন্টেন্ট সবকিছু ভালো ছিল, আমার ভালো লেগেছে, বেশ ভালো। শ্রীলেখা, হ্যাঁ তুমি আমার থেকে ডেফিনেটলি হাজার গুণে সুন্দর, ভালো পারফরমেন্স হয়েছে এবং আইটি সেক্টরের যোগটার সাথে আমি সম্পূর্ণভাবে সহমত। পরান্দা, খুব ভালো হয়েছে, ভেরি গুড, কিপ ইট আপ। পরান্দা, রনিদা আর আমার কস্টিউম স্পন্সর করার জন্য আমরা ধন্যবাদ জানাই হিপসওয়্যারকে। আমরা তো সারাক্ষণ দেখে এসেছি যে বাবা মায়েরা আমাদের খেয়াল রাখেন, এবার সময় এসেছে যে আমরা বাবা মায়েদের একটু খেয়াল রাখি। আসছে জি বাংলার পর্দায় এক নতুন ধরনের গেম শো, যার নাম হ্যাপি প্যারেন্টস ডে, যেখানে আমরা খেলবো বাবা মায়েদের হয়ে। অডিশনের জন্য চোখ রাখুন জি বাংলায়। মা বাবা আমাদের এত খেয়াল রাখেন, একটু খেয়াল না হয় আমরাও রাখলাম। হ্যাপি প্যারেন্টস ডে, যেখানে আমরা খেলবো মা বাবার জন্য। আসছে অডিশন 17 জানুয়ারি কৃষ্ণনগর আস্থা মিডওয়ে বসাকপাড়া কৃষ্ণনগর নদিয়া, 18 জানুয়ারি হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ চুঁচুড়া হুগলি।
আজকে এই পর্বে আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম তন্ময় ব্যানার্জি। তো সেদিনকে চোরকাদা এসে আমাকে বলছে আগেকার দিনের খাওয়া দাওয়া স্টাইল আর এখনকার খাওয়া দাওয়া স্টাইলের মধ্যে অনেক পাল্টে গেছে রে। বলি, কেমন গো? বলছে আগেকার দিনে খাওয়া দাওয়ার সময় বাঁ হাতে থাকতো কাঁটা চামচ আর ডান হাতটা থাকতো এমনি চামচটা, আর এখন ডান হাতটাতে এমনি চামচ আর কাঁটা চামচ দুটোই থাকে রে। আমি তাহলে বাঁ হাতটা কি থাকে গো? বলছে ওরে বাঁ হাতটায় ধ্যাবড়া বাড়া মোবাইলটা ধরতে হবে না। তো সেদিনকে চোরকাদাকে যা বললাম, চোরকাদা চলো গো কলকাতা থেকে ঘুরে আসি, ওইখানে যাই তোমার পিজা খাওয়াবো। যে ওই পিজার নামটা করি না, ওটা শুনলে তুমি কনফিউজ হয়ে যায় রে। কেন গো? বলছে তাহলে শুন, প্যাকেটটা হবে চৌকোয়া আর জিনিসটা হবে গোল আর কাটা থাকবে 3 কোণা করে, তাহলে কনফিউজিং হবো নাই তো কি হবো রে? তো সেদিনকে চোরকাদা এসে আমাকে বলছে আচ্ছা বল দেখিনি সাধারণত ট্রাকের গায়ে কেন লেখা থাকে মায়ের আশীর্বাদ? বলি কেন গো? বলছে BMW আর মার্সিডিজ কিনতে গেলে শুধু মায়ের আশীর্বাদ থাকলে হবে না, এর সঙ্গে বাপের টাকাটা থাকাও দরকার। তো আগেকার দিনে ছেলের ঘরের লোক মেয়ে দেখতে গেলে মেয়েটাকে দেখে কি বলছো? কি বলতো? মামুনি মুখটা একটু তোলা দিগনি। আর এখন কি বলবে? মামুনি মোবাইলটা রাখে মুখটা একটু তোলা দিগনি। নমস্কার, সবাই কেমন আছেন? বটে তো সেদিনকে মাঝরাত আমাদের চিকুদা প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এমনি করে তাকিয়ে থাকার কি আছে? বেচারা কি চোখে চোখে নিঃশ্বাস নিতে পারবে না নাকি? মা কেমন হয় সকালবেলায় ঘুম থেকে না উঠলে গিয়ে বলবে হতচ্ছাড়া 11টা বাজে এখনো পর্যন্ত ঘুমানো হচ্ছে, যা বাজারটা করে লিয়ে। যেমন রাজার বেটা আছে, ঘরে 10টা চাকর আছে, আর রাতে তখন কাজ সঙ্গে ফোন করে শুনি হতচ্ছাড়াকে যদি কাছে পায় গোলা টিপে খুন করে দেবো। মোরাল অফ দা স্টোরি কি? মাকে নিয়ে বলা সব জোকই ইমোশনাল হয় না। রাজার বেটা কেরোসিন তেলওয়ালা। হাইট অফ এডসে নিমন্ত্রণ না করাই ভালো ছিল। কি তো চরকাদার বিয়া লেগেছে, তো প্রচুর লোককে নিমন্ত্রণ করেছে, আমিও সেখানে খেতে গেছি। পেটে প্রচন্ড খিদা, তো ওখানে যায় কি দেখলাম জানেন? খেতে দিচ্ছে 1 ডাবু করে খিচুড়ি আর 2টি করে আলু ভাজা। এর থেকে নিমন্ত্রণ না করাই ভালো ছিল। তো সেদিনকে চরকাদা মুরগির ঝোল দিয়ে ভাত খাচ্ছে, তো খেতে খেতে হঠাৎ বৌদি বলে উঠলো কি ঝোলটা কেমন খেতে হয়েছে? যে ভালোই হয়েছে, তবে স্বাদটা একটু আলাদা রকম লাগছে। কেন গো? যে না মানে ওর ঠ্যাংটা কাটা ছিল তো অল্প মলম লাগিয়ে দিয়েছিলাম আর কি। তো চোরকাদার সঙ্গে তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে। তো আমি কিন্তু চোরকাদা গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হলে কি করে গো? বলছে আর বলিস না, সেদিনকে গার্লফ্রেন্ড এসে আমাকে বলছে চরকা আমি তোমার ভালোবাসায় তৃষ্ণার্ত, চরকা তুমি একটা কিছু করো। মানে তারপর কি করলে গো? বলছে হতচ্ছাড়ির মুখটাতে বাথরুমের পাইপটা ঢুকে ট্যাপটা চালিয়ে দেবো হয়। তো সেদিনকে রাস্তা দিয়ে দেখছি চরকাদা উদ্ভ্রান্তের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি গিয়ে বলি চরকাদা তুমি এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছ, কি হয়েছে? কি তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার মধ্যে প্রেম ভালোবাসার কিছু একটা হয়েছে। বলছে ঠিকই বলেছো, আমার হৃদয়টা মনে হচ্ছে গর্ভবতী হয়ে যাচ্ছে। বলি মানে? বলছে ওই প্রেমের জন্ম হব হব করছে। তো ক্লাসে স্যার বোঝা বলছে বোঝা তোমার বাবা কি করেন? বলছে স্যার জানি নাই। বলছে কেন জানো না কেন? স্যার আমি সকাল করে ঘুমিয়ে পড়ি তো তাই। তো চরকাদা সবজি ব্যবসা করে। আচ্ছা। তো হঠাৎ একদিন চরকাদা দেখছি মন খারাপ করে বসে আছে। তো আমি গিয়ে বললাম চরকাদা মন খারাপ করে বসে আছো কেন গো? বলছে আর বলিস না, কোন হতচ্ছাড়া আমার ঝুড়িতে টোনা লিখে দিয়ে চলে গেছে। আমি বলি তোমার তো ভালোই হয়েছে এতে। বলছে কেন কি ভালো হয়েছে? আমি বলি ওই টোয়ের দিকে টমেটো রাখবে আর নায়ের দিকে নারকেল। তো বোঁজার বাবা বোঁজাকে স্কুলে ফিস দেওয়ার জন্য 500 টাকা দিয়েছিল, কিন্তু বোঁজা সেটা খরচ করে ফেলেছে। সেই জন্য বোঁজা হেডমাস্টারকে চিঠি লিখছে, প্রিয় হেড স্যার, বাবা আমাকে ফিস জমার জন্য 500 টাকা দিয়েছিল, কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরতে যে আমার 100 টাকা খরচ হয়ে গেছে, চায়ের দোকানে বিল মিটেছি সেখানে 100 টাকা খরচ হয়ে গেছে, আর গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে গেলাম সেখানে 100 টাকা খরচ হয়ে গেছে, মোট 300 টাকা খরচ হয়ে গেছে, আর বাকি রইল 200 টাকা। আমি বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলাম, বন্ধুরা বলেছিল যে আপনার সঙ্গে নাকি সায়েন্সের ম্যাডামের কিছু একটা ব্যাপার আছে। আমি বলেছিলাম না, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি বাজিতে হেরে গেছি। এবার আপনি বলুন জিনিসটা লোক জানাজানি হয়ে গেলে ভালো হবে কি? ইতি আপনার অনুগত ছাত্র বোঁজা। পুনশ্চ পাকে যখন একবার ফেলেই দিয়েছি তখন বলে রাখি আপনার মেয়েটাই কিন্তু আমার গার্লফ্রেন্ড। এনার্জি সবকিছু ঠিকই ছিল, আমার মনে হয় যে সবগুলো সমানভাবে জোরালো ছিল। তোর উৎসাহ যেটা আর কি, যে জিল নিয়ে কাজটা করিস তাতে এতটুকু খামতি নেই, ঠিকই আছে। কেপ ইট আপ। হতাশ হও না, কিন্তু সাবধান হও।
পরের বার উঠে পড়ে লাগো এবং ভালো পারফর্ম করো। অল দ্য বেস্ট। তন্ময়, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আজকের এই পর্বে যারা যারা পারফর্ম করছেন তারা বেসিক্যালি যাকে দেখে আইডলাইজ করেছেন বিভিন্নভাবে, এমনই একজন পারফর্মার আজকে গেস্ট পারফরমেন্স দিতে চলেছেন। আজকের এই এপিসোডে মৃদুলদার পারফরমেন্স দেখবো আমরা। আমাদের 3 জাজকে এন্টারটেইন করার জন্য এরপর যাকে এখানে ডাকতে চলেছি বা যাদের এখানে ডাকতে চলেছি তারা কিন্তু তাদের আগের পারফরমেন্সে বেশ ভালো ইমপ্রেস করতে পেরেছিলেন জাজদের, এবং আমার ধারণা তাদের নামও উঠেছিল ওই চেকে। মানে লাস্ট উইক আমরা খুব ভালো পারফরমেন্স পেয়েছি তাদের কাছ থেকে, এবার তাদেরকে এখানে ডাকবো। কিন্তু তার আগে যিনি হবেন সিজন 8 চ্যাম্পিয়ন তিনি পাবেন 3 লাখ টাকার চেক ওয়াইল্ডস্টোনের তরফ থেকে, সঙ্গে প্রাণের কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ, এবং এটি 4 চাকার গাড়ি ফ্রম দ্য ফরচুন গ্রুপ। এছাড়া ফার্স্ট রানার্স আপ পাবে 2টো চেক 1 লাখ টাকা জি বাংলার তরফ থেকে, আরো 1 লাখ টাকা অ্যাটম গামের তরফ থেকে, এন্ড সেকেন্ড রানার্স আপ পাবে 1 লাখ টাকার চেক জি বাংলার তরফ থেকে। তার সঙ্গে এই প্রথম 3 জন যাবেন থাইল্যান্ডে বেড়াতে, কার্টসি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি ফর 3 days and 2 nights। এবং জাজরা আল্লাতে আটখানা হবেন যার পারফরমেন্সের সব থেকে বেশি, তাকে দেওয়া হবে পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে 25,000 টাকার চেক। সঙ্গে মেন্টরদের জন্য বরাদ্দ থাকছে 2 লাখ টাকার চেক। এট দি এন্ড অফ দ্য কম্পিটিশন ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে। শ্রীরামপুর সেবা কেন্দ্র চক্ষু ব্যাংক থেকে কারা এসছেন? আসুন 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 আসুন। তাপসবাবু এবং শ্রীরামবাবুকে আমাদের তরফ থেকে স্বাগত জানাই, এবং রজতাবু দত্ত আপনাদের কথা আমাদের আগেই জানিয়েছেন, এবং এই যে একটা কাজ যেটার সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন এই বিষয়ে অ্যাওয়ারনেস যতই হোক না কেন তাও মনে হয় যেন একটু কম মানুষের আরো বেশি করে জানা উচিত। আমি শুনেছি নাকি আমাদের এই টালিগঞ্জের মানে এই সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত 3-4 জন এমন রয়েছেন যাদের মরণোত্তর চক্ষুদানের যে অঙ্গীকার ছিল সেটা আপনাদের মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে এবং সেটা সম্পূর্ণ হয়েছে। যেমন তপন সিনহা, শুভেন্দু চট্টোপাধ্যায়, যিশু দাশগুপ্ত এবং দিলীপ রায় রানাদা। এই যে সংস্থাটি রয়েছে আপনাদের, এটা কত বছর ধরে চলছে? এটা 30 বছর হলো। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে অঙ্গীকার, যে আপিলের কথা আমরা তুলে ধরতে চাই, আমি চাই আপনি আমাদের দর্শকদের বলুন। এত বিপুল সংখ্যায় লোকজন দেখছেন, তাও অ্যাওয়ারনেস কম। যারা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে না, ধরুন আজকে শুধু কানে তারা শুনতে পায়, তো তাদের জন্য আমরা চেষ্টা করি যে মানুষ মারা যাবার পর চোখ দুটো যে পুড়িয়ে নষ্ট হয়ে যায় সেইটা যাতে না হয়। যদি সেই নষ্ট হওয়া চোখ দুটো আমরা জোগাড় করে দিতে পারি তারা হয়তো এই অনুষ্ঠানটা দেখতে পাবে। পৃথিবীর রং রূপ তারা দেখেনি, তারা দেখতে পাবে, সেইটা আমরা চেষ্টা করে চলেছি শ্রীরামপুর সেবক চক্ষু ব্যাংকের তরফ থেকে। খ্যাতনামা ব্যক্তিরা তো এটা করে থাকেন, কিন্তু আম জনতার মধ্যে আপনারা কিরকম রেসপন্স পান? খুব ভালো রেসপন্স পাই মোটামুটি। আমরা শ্রীরামপুর থেকে গত বছর 214 মানে 428টা চোখ কালেকশন করি আমরা। এবছর আমরা অলরেডি 203টে কালেকশন করেছি, মানে 406টা কালেকশন করেছি। এবং প্রত্যেক জায়গায় আমরা যাই, আমাদের সাথে রনিদাও ছিলেন, কেরাতলা শ্মশানে আমরা একদিন ছিলাম, ওখানে 24 ঘন্টার মধ্যে 4 জোড়া চোখ আমরা ওখান থেকে কালেকশন করি। মানে মারা যাবার পর 4 ঘন্টার মধ্যে যদি সেই চোখগুলো আমরা কালেক্ট করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, লোকে জানা উচিত। দৃষ্টিহীনের চোখে দৃষ্টি ফেরাতে পারবো। আমি এটাও শুনেছি তাপসবাবু, যে ধরুন চক্ষু দান করলেন কেউ, তারপর যার কাজে লাগছে সেই দুটো চোখ, তিনিও একটা সময় যখন এই পৃথিবী ত্যাগ করে চলে যাবেন, তিনিও চাইলে অঙ্গীকারবদ্ধ হতে পারেন এবং তার সেই চোখ আবার অন্যের মাধ্যমে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা গত 30 বছর ধরে এই কাজের মধ্যে লেগে রয়েছি। আমাদের প্রধান ব্যাপার হচ্ছে যে মানুষ যেন তার মৃত্যুর পরে চোখ দুটো পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট না করে, এই আবেদন নিয়ে আমরা বহু মানুষের কাছে পৌঁছই। অনেকেই আপনাদের মতন গুণীজনরা আমাদের সমর্থন করে থাকেন। রনিদা আমাদের সঙ্গে সব সময় এত ব্যস্ততার মধ্যে যোগাযোগ করেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটাই বক্তব্য, যদি আপনাদের মাধ্যমে এটা সামান্য প্রচারের মধ্যে আসে তাহলে আরও বহু মানুষ চোখদান করবে। যে অনেকের ধারণা যে অঙ্গীকার করলেই কেবলমাত্র চক্ষুদান করা যায়, এমন কোনো কথা নয়। মানুষ মারা যাবার পরে তার পরিবারের লোক যদি সম্মতি দেন তাহলেই আমরা চক্ষু সংগ্রহ করতে পারি। এর জন্য কোনো অঙ্গীকারের প্রয়োজন নেই, কেবলমাত্র দরকার যে পারিবারিক ইচ্ছাকে
তার ইচ্ছাকে। আমরা মৃত্যুর পরে আমরা জানি না আমার ইচ্ছা পূরণ হবে কি না, কিন্তু আমার ইচ্ছা যদি পরিবারের ইচ্ছায় পরিণত হয় তাহলেই এই কাজটা সম্ভব হয়। 20 লক্ষ মানুষ আছে যারা ভারতবর্ষে দৃষ্টিহীনতায় ভুগছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের মতন মানুষদের সহযোগিতায়। আপনাদের মতন মানুষজন যদি একটু প্রচার করেন তাহলে মানুষের মধ্যে আরও বেশি এই সত্যটা উদ্ঘাটিত হবে। শ্রীরামপুর সেবা কিন্তু চক্ষু ব্যাংকের তরফ থেকে জি বাংলা এবং উপস্থিত যারা গুণীজন এখানে রয়েছেন সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই প্রচারটা বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। এটা অ্যাপিলেরই অংশ এবং সাথে ছোট্ট করে দু একটা কথা বলি যে প্রত্যেক মানুষই তো অমরত্ব চায়, সেই জন্যে একরকমভাবে অমর হওয়া সম্ভব নয় বলেই সে তার সন্তানকে চায় যার মধ্যে দিয়ে সে বেঁচে থাকতে চায়। ঠিক সেরকমভাবেই শুধু চোখ নয়, আরও বিভিন্ন অর্গান, আমরা অ্যাটলিস্ট 5-6টা অর্গান আমাদের দিয়ে যেতে পারি যেগুলোর আমাদের মৃত্যুর পরে সত্যি কোনো ভ্যালু নেই। আমরা যদি শুধু আমাদের মানসিকতা একটু বদলাতে পারি তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে। একজন মানুষের দান করা চক্ষু থেকে দুজন মানে যারা দেখতে পান না দৃষ্টিহীন মানুষ তাদের দৃষ্টি ফিরে পেতে পারেন। এবং ওনারাই বলেছিলেন হয়তো শ্রীলঙ্কায় এরকম একটা আইন আছে যে প্রত্যেকে চক্ষু দিয়ে যেতে পারেন, দেশের থেকে আইন রয়েছে এরকম, মানে দিতেই হবে না। যদি তিনি চক্ষু দান না করেন তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয় না। এইটা যদি করা যায় তাহলে সত্যি সত্যি হয়তো অন্ধত্ব উঠে যেতে পারে, কারণ রেটিনার কোনো ইনফেকশন মানে রেটিনা নষ্ট হলে একটা চোখ দেওয়া ছাড়া তার চোখকে অন্য কোনোভাবে সারানো যায় না। কাজেই যারা দেখতে পারেন না তারাই জানেন সেই পৃথিবীটা কত অন্ধকার। আমরা সত্যি সত্যি অ্যাটলিস্ট অন্যান্য অনেক কিছুর মতো এটাকেও সরাবার একটা অঙ্গীকার করতে পারি। আমরা যে যা নিজের মতন করে আপনাদের সংস্থার সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করব এবং এই বিষয়ে ব্যক্তিগতভাবে অনেক আপনাদের সঙ্গে যোগাযোগও করব আমরা এবং জানাবো আমরা কিভাবে এটাতে নিজেরা ছোট্ট করে কন্ট্রিবিউট করতে পারি। এই বিষয়টায় আমাদেরকে সবাইকে অ্যাওয়্যার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দু চোখ ভরে যারা দেখছেন এই মুহূর্তে মিরাক্কেল, তাদের কাছেও আমাদের আরও একবার বিনীত অনুরোধ। বিভিন্ন সংস্থার মাধ্যমে এই শুভ কাজটি করা হয়, কিন্তু হ্যাঁ ওই আপনি আমরা নিজেদের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হলাম কিন্তু আমাদের পরিবারগুলো সহমত হলো না, সেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। তাই সেই ক্ষেত্রে আমার দরকার সেটা হচ্ছে আমি শুধু নই, আমার পরিবারও এই বিষয়টাতে সমানভাবে সমর্থন করছে এই গ্রেট কজটিকে। এটা খুব জরুরি। সেই কারণে আরো বেশি স্পেশাল হয়ে যায় আমাদের নেক্সট পারফরমেন্স, যে পারফরমেন্সটি দিতে আসছেন এমন দুজন যারা একে অপরকে চোখে হারায়। প্লিজ ওয়েলকাম একসঙ্গে ইমন অ্যান্ড সন্দীপ। বাবা কালকের কাবাব এখন বেরোলো। বাম্প করে বাম্প করে বাম্প করে। আপনারা দেখছেন সদানন্দ টিভি আর আমি দাঁড়িয়ে আছি এখন গঙ্গাসাগর মেলাতে। দেখতে পাচ্ছেন আমার পাশে একজন সাধু বাবা আছেন, তার সঙ্গে পরে কথা বলবো, আগে কয়েকটা ফটো তুলে নিই। কি করছিস রে? কি করছিস তুই? হ্যাঁ ফটো তুলছি। ফটো মানে ছবি, আর এটা হচ্ছে ক্যামেরা 16 মেগাপিক্সেল, জুম ক্যাপাসিটি 1 ঘর। এটা তো পুরানো মডেল, এই দেখ নতুন মডেল 20 মেগাপিক্সেল 3D এফেক্ট আছে। আরে সাধু বাবা আপনি ক্যামেরা ব্যবহার করেন? কই দেখি দেখি কেমন ফটো ওঠে। ইস কি বিশ্রী ফটো। কোথায়? এই দেখো দেখো দেখো, কোমরে গোজা ছিল তো ভুল করে অন হয়ে গেছিল, ক্যামেরাটা এনে পরের ফটো দেখ।
এটাও কি ছবি রে? এক গাদা পা শুধু। ওরে কপাল, এ তো সকালে গঙ্গায় স্নান করতে গেছিলাম, হাত থেকে পড়ে গেছিল, তখন উড়েছে হয়তো এনে। আপনারা দেখছেন সদানন্দ টিভি। আমরা পেয়ে গেছি একজন পিওর সাধু বাবাকে। আচ্ছা সাধু বাবা, আপনি সাধু হলেন কিভাবে? সে অনেক পুরানো ঘটনা। আমি তো আগে ডাকাত ছিলাম, খুন করে জেলে গেছিলাম, তারপর বেরিয়ে 7 বছর আমার হাতে কোনো কাজ নেই, আমি ধর্ম বই পড়া শুরু করলাম, তারপর সাধু হয়ে গেলাম। 7 বছর ধর্ম বই পড়ে আপনি সাধু হয়ে গেলেন? 4 বছরে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, 5 বছরে ডাক্তার হয়ে যাচ্ছে, আর 7 বছরে সাধু হবো না কি রে বৎস? আপনি সারা গায়ে ছাই মেখেছেন? হ্যাঁ, আমি কপালে ছাই মেখেছি, আমি গলায় মেখেছি, আমি বুকে মেখেছি, আমি হাতে ছাই মেখেছি। আর কোথায় মেখেছেন? দিলি তো বাড়া ভাতে ছাই ঢেলে। ইস মানে কি, যাচ্ছিলাম কি সুন্দর গতিতে, আটকে দিলি তো। আচ্ছা সাধু বাবা, এখানে এত সাধু দেখছি যাদের গায়ে এক টুকরো কাপড় নেই, কিন্তু আপনি কি রকম সাধু, আপনার গায়ে এত কাপড়? শোন রে, আমিও সেরকম নাগা সাধুই, পাড়ায় এত বেজি বেড়েছে না, তার জন্য জামা কাপড় পরে নিয়েছি। এটা পান ছিল, আসলে আমার স্কুলে ছেলের গার্জিয়ান মিটিং আছে, তাই যাচ্ছি। ও, আপনার ছেলে আছে? হ্যাঁ। ও, আপনার ছেলে কি করে? আমার ছেলে কিন্তু সাধু না, কারণ পরীক্ষায় টুকটাকি ধরা পড়েছে, তাই গার্জিয়ান মিটিং এ যাচ্ছি। ও, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা সাধু বাবা, আপনি কি সাধু? আমি ভণ্ড সাধু। ভণ্ড সাধু। VONDO ভণ্ড। ও ফর অতিশয়, N ফর নম্র, D ফর দাপুটে, O ফর অত্যাশ্চর্য, আর V ফর? V ফর আই বলছি। আর কি হচ্ছে? আপনি এক্ষুনি বললেন আপনার ছেলে আছে। ও, তাহলে V ফর ভেজিটেরিয়ান। আচ্ছা আচ্ছা সাধু বাবা, আপনি তো এত বড় সাধু, আপনার জটা এত ছোট কেন? সে অনেক করুণ কাহিনী, অনেক আগের, শুনবি? বলুন। আমি একদিন গঙ্গায় স্নান করতে গেছি, আমার সামনে একটা 18-19 বছরের মেয়ে স্নান করতে এসছে। 18-19 বছর আপনি বুঝলেন কি করে? ওরা তো রেশন কার্ড নিয়ে স্নান করতে এসেছিল, মাথায় মারবো এক চল কথা মারছে। চুপচাপ শোন, ওই মেয়েটা ডুব মারলো, আমিও ডুব মারলাম, হঠাৎ আমি চেঁচিয়ে উঠলাম, বম কোলে বম কোলে বম কোলে। আশেপাশে বাবা মা ছিল, কি জানে কি ভাবলো, আমাকে মেরে 4 হাত জটা 4 ইঞ্চি করে দিল। দেখেছেন, ক্যামেরাটা আবার নোংরা করে দিল, না মুছে নিয়ে। এই কাপড় কোথায় পেলি? এটা আমার মায়ের বিয়ের বেনারসি। বেনারসি তুই কোথায় পেলি? ওই তো, আমি ছোটবেলায় গঙ্গাসাগর মেলায় গিয়েছিলাম, আমার খুব সর্দি হয়েছিল তো মা নাক মোছার জন্য দিয়েছিল। এই কাপড়েই তো আমি বসতাম রে। হ্যাঁ, তার মানে তোর যেই কাপড়টা নিয়ে সর্দি হয়ে বলে চলে গেছিলিস, আমি সেই কাপড় নিয়ে তোকে খুঁজতে বেরিয়েছিলাম। তাই মানে তুই আমার গঙ্গাসাগরে হারিয়ে যাওয়া ভাই। মা কোথায়? মা বাবার কাছে। বাবা কোথায়? মার কাছে। কি করছে? বলতে পারবো না। বাবা এখন কিসের চাষ করে? বাবা মরুত্তিতে হিং চাষ করে। মরুত্তিতে হিংলাজ শুনেছিলাম, হিং চাষ? না না, মরুত্তিতে হিং চাষ। চল, আমাকে বাবা মায়ের কাছে নিয়ে চল। চলো দাদা, হিং চাষ করো মরুত্তিতে। চলো চলো চল ভাই, চল ভাই। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা তুলে তব। দাদা কাঁদছিস কেন? বাড়ি যাচ্ছি তো। মা গো বলো কবে? মা, দাদা নিয়ে আসছি মা। হায় বাবা। ভালো হয়েছে, আমার ভালো লেগেছে, বেশ ঠিক আছে। মানে অদ্ভুত একটা, মানে অক্সিমোরন বলা যেতে পারে, কিন্তু আমি এনজয় করেছি। ওই আমি সুলেখার সাথে একমত, মজা পেয়েছি। ও একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, সেটা একটু বাদে দেখাচ্ছি। এমন একজন পাঠিয়েছেন যিনি আমাদের খুব 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 অনুরাগী এবং অন্ধভক্ত মিরাক্কেলের, অ্যান্ড তিনি এই মুহূর্তে এই সেটেও আছেন। তার সঙ্গে আলাপ পরিচয় এই সমস্ত কিছু করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব আরো একটা পারফরমেন্স। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। আমাদের কৌশিকদা কোনোদিন ভাত খায় না, বলেন তো কেন? কেন? খাওয়া শেষে হাড়ি থেকে মাথা বাইর করতে পারে না। দাদা, যদি কোনো কলেজে ছাত্রদের 100% অ্যাটেন্ডেন্স দেখতে চান, তাহলে কি করতে হবে? কি করতে হবে? বেশি কিছু না, শ্রীলেখা দিকে সেই কলেজের প্রফেসর বানিয়ে দিন। সেদিন এক লোক নৌকায় কইরা নদীতে গেছে মাছ ধরতে, তো দূর থেকে একটা কুমির দেখে চলে গেল। 2 ঘন্টা পর কুমিরটা এসে দেখলো লোকটা তখনও মাছ ধরতেছে। তো কুমিরটা লোকটারে বলো, দাদা মাছ টাছ কিছু পাইছেন? আরে না, এতক্ষণ ধরে বসে আছি, একটা মাছও পাইলাম না। কাহারে কত কষ্ট, আসেন একবার চান কইরা যান। সেদিন চিকুদা তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল, তো তার গার্লফ্রেন্ড মিনি স্কার্ট পরে আসছে। এই দেখা চিকুদা বলল, ইস তুমি যে মিনি স্কার্ট পরে আসছো, তোমার আম্মা রাগ করে নাই? হ্যাঁ, খুব রাগ করছে, আর বলছে আর কোনোদিন আমার মিনি স্কার্ট পরে বাইরে গেলে খুব মাইর খাবি।
আসসালামু আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ কি অবস্থা? চিরন্তন মেয়েলি সমস্যা কি? কি খেলে যে ওজনটা কমানো যাবে? একমত। গিট্টু কাকা জীবনে কোনোদিন রেসলিং খেলা দেখে নাই। তো কাকা বিদেশে গেছে রেসলিং খেলা দেখার জন্য। কাকা দেখতে ঢুকছে, ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কাকা দৌড়ে টিকিট কাউন্টারে এসে বলতেছে, আবে ওই অমন্দির পো, আমার টিকিটের টাকা ফেরত দে। কেন কি হইছে? কাইজ কি আর খেলা হইব না? ভিতরে দুজনের মারামারি লাগছে। গিট্টু কাকা ওই দিন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, হঠাৎ সামনে তাকায় দেখলো দূরে রাস্তার মাঝখানে কি একটা জিনিস চকচক করতেছে। কাকা ওইটার সামনে যে উঠাইতে নেওয়া বললো, হো মন্দির পুতেরা থুতু ফালাইবো, তাও আবার আটানার মতো কইরা। দাদু টিভিতে একটা টক শোতে যাবে, তো এই খুশিতে দাদু জামা কাপড় শার্ট প্যান্ট সবকিছু কিনছে। কিন্তু সমস্যা হইতেছে দাদুর মাথায় চুল ছিল মাত্র 3টা। তো দাদু চুল চিরুনি দিয়ে আশ্রয় হঠাৎ করে একটা চুল ছিঁড়া গেল। দাদুর কাছে আর রইলো মাত্র 2টা চুল। তারপর দাদু চিন্তা করলো এই 2টা চুলে স্পাইক দেওয়া যাবে। হাতে জেল নিয়ে স্পাইক দেওয়া শুরু করলো। তারপর আরো একটা চুল ছিঁড়া গেল। দাদুর কাছে রইলো আর মাত্র একটা চুল। তারপর দাদু রাগে দুঃখে ক্ষোভে ওই একটা চুল নাইরা চেরা বললো, দূর আজকে এলোমেলো চুল নিয়ে টিভিতে যাবো। হাইট অফ মহামান্য চিকুদার মতো কোশ্চেন কি? সেদিন কৌশিক দা দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ম্যাডাম আপনি কি জন্ম থেকেই এত লম্বা নাকি অমিতাভ বচ্চনের কাছে কোনো কোর্স করেছেন? মির্জা মহিলারা কেমন হয় দেখেন, শ্রীলেখা আপনি ছাড়া। একবার এক মহিলার স্বামী হারায় গেছে। তো মহিলা থানায় যাওয়ার পর ইন্সপেক্টর বলতেছে, আচ্ছা আপনার স্বামীর উচ্চতা কত? কি জানি সঠিক খেয়াল নাই। আচ্ছা আপনার স্বামী কি পোশাক পরা ছিলেন? শার্ট বা পাঞ্জাবি কিছু একটা হবে, এত কিছু কি মনে থাকে? আচ্ছা আপনার স্বামী স্লিম নাকি স্বাস্থ্যবান? স্লিম তো হওয়ার কথা না, স্বাস্থ্যবান। আরে ভাই বললাম তো এত কিছু মনে থাকে না। আচ্ছা আপনার স্বামী যখন হারায় যায় তখন ওনার সাথে কেউ ছিল? হ্যাঁ আমার প্রিয় কুকুর টমি ছিল। ওর গলায় ছিল সোনার চেন, চোখ ছিল নীল রঙের, শরীর ছিল বাদামি রঙের, আর ওর বাম পায়ের বুড়ো আঙ্গুলটা ছিল ভাঙা। এই শুনে ইন্সপেক্টর বলতেছে, হাবিলদার তাড়াতাড়ি খাঁচাটা নিয়ে আয়, প্রথমে কুত্তাটারে খুঁজতে হইব। এক দুষ্টু ছবির নায়িকা শর্ট টাইট একটা ড্রেস পরা এক ট্যাক্সি ড্রাইভারকে বলতেছে, এই ট্যাক্সি এয়ারপোর্ট যাবে? কহ ম্যাডাম জামু। আচ্ছা বিনিময়ে তুমি কি নেবে? কাপা আমরা গরিব মানুষ, টাকাই দিয়েন। বছরের পর বছর দাদা, বছরের পর বছর চেষ্টা করে পরিশ্রম করে মানুষ মিরাকেলে চান্স পেয়ে মিরাকেলিয়ান হয়। তারপর সারা জীবন চেষ্টা করলেও আর কোনোদিন মানুষ হইতে পারে না। যেমন তুমি। দারুণ। পরান্দা বলবে। দারুণ ভালো রে। কই আছিলি তুই একদিন? দেশে গেছিলি নাকি? বাড়ির লোকজন ভালো আছে তো? সবাই ভালো আছে। পরীক্ষা দিতে গেছিলি? না ওই ভিসা রিনিউ করার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইনফ্যাক্ট এই ভিসার সমস্যাটা অনেক দিন ধরে হচ্ছিল। আমাদের সন্দীপন্দা আছেন, একবার এসেছিলেন আমাদের এখানে, উনি ওনার ভিসার সমস্যাটি সমাধান করে দেন। সন্দীপন্দা থ্যাংক ইউ সো মাচ। আরো একবার ডার্লিং এঞ্জেল থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, আসলে ভালো লাগছে আরো বেশি, অনেকদিন বাদ দিয়ে তোকে দেখলাম, সেই জন্য পারফরমেন্সটা আরো ভালো লাগলো। অল দ্য বেস্ট। শ্রীলেখা মিস করছিলাম তোকে অনেকদিন। প্রত্যেকদিনই দেখি এরকম রোল কলের মতো কোথায় গেল পরশ কোথায়, পরশের নিজস্বতা আছে, ভালো লেগেছে। রনিদা। পরশ তোমায় দেখাচ্ছে চমৎকার, অনেকদিন বাদে দেখা হয়, আমার খুব ভালো লাগছে এবং খুব ভালো বলেছো, যোগগুলো ভালো ছিল, আমার সব মিলিয়ে তোমার পারফরমেন্স ভালো লেগেছে, তুমি খুব ভালো। আরো রোগা হয়েছিস এই ভিসা চিন্তায়? ওইটা ছিল আরো মানে বাসায় মানে ওই ভিসার জন্য দৌড়াদৌড়ি করতে গেছে অনেক, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। একদিন বাদে ওখানে গিয়ে ওখানকার রিয়াকশন কিরকম পেল? হ্যাঁ এটা বল। ওইটা খুব ভালো। আগে মানে যদি কোনো চায়ের দোকানে বসে থাকতাম তো ওইখানে মানে মানুষজন চিনতো না। তো ওই লাস্ট কিছুদিন আগে গেলাম চা খাচ্ছি, তো একটা লোক মানে প্রাইভেট কার করে মানে প্রাইভেট কার তখন ঘোরাচ্ছে, তো হঠাৎ করে আমার দিকে তাকাইছিল। তা আমি ভাবলাম যে মানে তখন আমরা ফ্রেন্ডরা একটু মানে নিজেদের মধ্যে মজা করতেছি, তখন আমি ভাবছিলাম যে ওই লোকটাকে আমার কোনো কথা শুনে ফেলার কারণে আমার উপরে মানে রেগে গেল কিনা। পরে আমাকে ডাক দিল, তুমি হোমন্দির পোনা?
আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ অপূর্ব বল। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো স্যার। হ্যাঁ বলছি ওই ঘটনাটা সম্পর্কে একটু বল। আমার জীবনে চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ। মিরাক্কেলের আগে যখন রাস্তা দিয়ে যেতাম তখন কোনো মেয়ে পাত্তা দিত না, তা এখন মেয়েরা পাত্তা দেয়। আমি এই সূত্রে একটু ডেমনস্ট্রেট করে দেখাতে চাই যে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যেটা সাধারণত হয়ে থাকে আর কি, মানে আমরা বিভিন্ন রিয়ালিটি শোর মাধ্যমে লোকজনকে দেখি, তারা জনপ্রিয় হন, গায়ক গায়িকা থেকে নায়ক নায়িকা, নতুন ট্যালেন্ট যাদেরকে ট্যাপ করছে এই ইন্ডাস্ট্রি বিভিন্ন রিয়ালিটি শো থেকে, তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তারা কোনো মেগা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীর থেকে কম জনপ্রিয় নন, ইনফ্যাক্ট অ্যাট টাইমস ইভেন মোর পপুলার। তাদের দিয়ে ফিতে কাটার শো যেমন হচ্ছে, তাদের গান বাজনার শো হচ্ছে, নাচের শো হচ্ছে, এই সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে। কিন্তু আর 5টা রিয়ালিটি শো ভার্সেস মিরাক্কেল তফাৎ আছে, আমি দেখাতে চাই সেটা। পরশ এখানে ওইটা একটা চায়ের দোকানের স্টল, ঠিক আছে? এবার তুই এখানে দাঁড়িয়ে, আমরা ওখানে নিজেদের মধ্যে গল্প গুজব করবো। তুই অন্য একটা রিয়ালিটি শো এর ধর ট্যালেন্ট, তুই ওখানে গেলি, তারপর তোর প্রতি আমাদের ব্যবহারটা আমরা ডেমনস্ট্রেট করে দেখাতে চাই। অন্য রিয়ালিটি শো, রেডি? আমরা নিজেদের মধ্যে গল্প গুজব করছি। হ্যাঁ, তারপরে এখানে গিয়ে ডিমার্টটাই না মারলো, মানে আমি ভাবছিলাম যে এইরকম ভাবে একটা অদ্ভুত, আরে তুই গান গাই না চলি, এই 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 স্যার, আরে বসুন 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 বসুন, এই এই চালিয়ে এদিকে স্যার, মানে আপনি এখানে আমরা আপনি এখানে আমরা ভাবতে পারিনি, মানে এরকম বাবা। ব্যাস, ওভার অ্যাক্টিং। এবার দেখাবো মিরাক্কেলিয়ানের সঙ্গে কি হয়। যা, চলে যা। চা হবে দাদা? মা বাবা আমাদের এত খেয়াল রাখেন, একটু খেয়াল না হয় আমরাও রাখলাম। হ্যাপি পেরেন্টস ডে, যেখানে আমরা খেলবো মা বাবার জন্য। আসছে অডিশন। 17 জানুয়ারি কৃষ্ণনগর আস্থা মিডওয়ে বসাকপাড়া কৃষ্ণনগর নদিয়া, 18 জানুয়ারি হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ চুঁচুড়া হুগলি। ব্রেকের আগে আপনাদের সামনে ক্লিয়ারলি ডেমনস্ট্রেট করে দেখানো হলো যে কোনো রিয়ালিটি শো, অন্য কোনো রিয়ালিটি শো এর পার্টিসিপেন্ট ভার্সেস মিরাক্কেলের পার্টিসিপেন্ট বা কন্টেস্টেন্টের মধ্যে ফারাক এক্স্যাক্টলি কোথায়। মান সম্মান রেকগনিশন এগুলো আমাদের জন্য খাটে না, আমাদের যেটা খাটে সেটাই তো বেসিক্যালি আমরা পরিবেশন করি। স্থূল একটা ব্যাপার। সন্দীপ, শুনলাম নাকি জ্বর হয়েছে। হ্যাঁ, এই জাস্ট কিছুক্ষণ আগে ওনাকে জ্বর ধরা পড়েছে। হ্যাঁ, তো ওকে আমরা ডাক্তারের কাছে পাঠিয়েছি, এখন ইমন এখানে একলা বসে রয়েছে। বাই দ্য ওয়ে, আমাদের আজকের এই এপিসোডের লাস্ট পারফরমেন্স দেখানোর আগে আমরা পর্দায় একটা স্পেশাল প্রেজেন্টেশন দেখব। একজন খুব যত্ন করে, তার হাজার কাজ থাকা সত্ত্বেও আমাদের জন্য তার স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি দেখানোর জন্য খুব কায়দা করে কয়েকটা স্লাইড বানিয়েছেন। যিনি বানিয়েছেন তিনি এখানে বসে রয়েছেন, তার সঙ্গে এই আলাপ করাবো। কিন্তু তার আগে আমরা কি করব?
নীলাপর্ণা একটু উঠে দাঁড়াবেন প্লিজ। নীলাপর্ণা আগেও মিরাক্কেলের সেটে এসে মনে আছে কৃষ্ণেন্দু, সে শুভদীপের সঙ্গে হেভি দহরম মহরম, ফেসবুকের মাধ্যমে আলাপ, তারপর শুভদীপ ইনভাইট করলো। আমি অনেকবার ইনভাইট করেছি কিন্তু আমার ইনভিটেশনে আসেনি, শুভদীপের ইনভিটেশনে এসেছিল, মনে আছে? নীলাপর্ণার ভাই নীলজিৎ এখানে রয়েছে, একটু উঠে দাঁড়াও। হ্যাঁ, ও ভাই বোন, ওরা আজকে মিরাক্কেলে আমাদের দুজন স্পেশাল গেস্ট। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সবার তরফ থেকে একটু ধন্যবাদ নীলাপর্ণাকে, থ্যাংক ইউ। আমি ওকে ইচ্ছে করে এখানে ডাকলাম না। কেন? কেননা ও গতবার আমাদের বলা সত্ত্বেও আসেনি, ও শুভদীপ বলেছিল বলে এসেছিল। ও কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন প্লিজ। গতবারের কথা যদি ভুলে যাই, এবার আমি কার ডাকে এসেছি? এবার তো আমার ডাকে এসেছে। সেটা বলো। এবার তো শুভদীপ নেই না, ওই জন্য আমার ডাকে এসেছে। শুভদীপ আমার ভাই হয়। আর মীর কি হয়? মীর আর যাই হোক ভাই বা দাদা নয়। ওরে মনवा तू तो बावरा है, तू ही जाने तू क्या There lies the answer. तू ही जाने तू মেসমশাই, মেসমশাই। এক মিনিট, কি বললে তুমি? ওর মেসমশাই হই? না না, আমি ওনার মেসমশাই। আরেকটা কথা শ্রীলেখাদির জন্য, নেক্সট টাইম আমি যখন সেটে আসবো পজিটিভলি মিষ্টি নিয়ে আসবো। এই না না, তুমি মিষ্টি না অন্য অন্য ঝাল জাতীয় কিছু আনতে পারো। আলু কাটলি। থ্যাংক ইউ। আমরা এক কাজ করি, আমরা সবাই যে যার নিজের মতো করে একটা লিস্ট বানাই যে এবার থেকে অডিয়েন্সের কাকে কি। আপনি বিশ্বাস করবেন না, লোকজন ফোন করে, বিভিন্ন মিডিয়া হাউসে হয়তো কাজ করছে, তার একটা ছুটির দিন, হয়তো সে শনি রবি আমার এখানে শুটিং করছি, সে আসতে চায়, ফোন করে প্রথম কথা পাকামো করে এটা জিজ্ঞেস করে, দেখ কোন মিষ্টি খেতে ভালোবাসো তুমি? হঠাৎ এই কথা বলে, না আমরা তো দেখি যারা যায় তারা সবাই মিষ্টি নিয়ে যায়, তাহলে নিশ্চয়ই এটা কোনো অলিখিত শর্ত যে খেতে হলে মিষ্টি নিয়ে। ছি ছি ছি। আপনি মিষ্টি নিয়ে আসুন, হ্যাঁ ডেফিনেটলি আসুন, তবে দোকানের নয়, আপনার হাসির মিষ্টি। মাঝে মধ্যে একটা কথা মুখ থেকে বের হয়, আমি নিজেই অবাক হয়ে যাই, আমি কি করে বলছি, নিজেই বিশ্বাস করি না। নীলাপর্ণা এবং তার পরিবারকে আমাদের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এই যে বললো ও আমার দাদা আর ভাই নয়। হ্যাঁ, তুমি হালকা করে স্মার্টলি এড়িয়ে গেলে ব্যাপারটা, বিষয়টাকে। শ্রীলেখা এত পজেসিভ হলে চলে না মনা। আমি তো নরমালি বললাম। হ্যাঁ রাইট, আমরাও নরমালি ইনভাইট করব আজকের লাস্ট পারফর্মারকে, এন্ড দ্য মাস্টার অফ পারফরম্যান্স। প্লিজ ওয়েলকাম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স মৃদুল ভট্টাচার্য। আমির ভাই, এত ঠান্ডা পড়েছে না, কি লাগছে যে একদম গরম লাগছে না। না এটা শোনার পরে হয়তো তোমার রিয়াকশন, হ্যাঁ এটা কি? না না ঠিক আছে, আমরা এর আগে থেকে এত কিছু করে এসেছি, চলে আসছে, বাট এরকম রিয়াকশন আমার হয়েছিল চিকুকে দেখে। দোকান থেকে একটা নীলের প্যাকেট নিয়ে এসছে, জলে গুলে গান গাইছে, আজ ব্লু হ্যায় পানি পানি পানি। क्या रे म्यूजिक के नाम पे नॉन अवेलेबल वारंट। হ্যাঁ ভাই লোক, মের ভাই, শুভঙ্কর দা শুটিং এর আগে পার্টিসিপেন্টদের প্র্যাকটিস করাচ্ছিল। হ্যাঁ, তো একজন পার্টিসিপেন্ট আটকাচ্ছে, একটু হড়কাচ্ছে, আটকাচ্ছে। তো শুভঙ্কর দা, কি হলো, আটকাচ্ছ কেন? ওই না শুভঙ্কর দা টেনশন হচ্ছে। টেনশন? আমি তো আছি। বলে হ্যাঁ, আপনি তো মিরাকেল 1 থেকে আছেন, আমরা তো একে একে আউট হয়ে যাচ্ছি। তো সেদিনে শুভঙ্কর দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পায়ে একটা বোতল লেগেছে, ছিপিটা লুজ ছিল, জিন বেরিয়ে এসছে। কি চাই? বলে মিরাকেলকে নাম্বার 1 কমেডি শো বানিয়ে দাও। জিন হাওয়া। কিছুক্ষণ পরে হাতে সিমেন্ট নিয়ে এসছে, শুভঙ্করদার হাতে দিয়ে বোতলের ভেতরে, হতভাগা ছিপিটাকে সিল করে দে। তো মালিঙ্গা চুল কাটাতে যাচ্ছে। আচ্ছা, মাকে বলে যাচ্ছে, আম্মা চুল কাটাতে যাচ্ছি, বাংলায় বলছে।
মা বললো আসার সময় হাতে চুল নিয়ে আসবি। বলে কেন কি করবে? বলে বাসন মাজবো। তো সেদিন কার্তিকদাকে বললাম, কার্তিকদা আপনাকে আজকাল মন্দিরে আর দেখা যায় না। ওরে দাদা এখন আর আমি ভগবানকে ডাকি না। বলে কেন? ওরে না আগে আমি রোজ ভগবানকে ডাকতাম, তারপরে ভেবে দেখলাম যে আমি তো রোজ ভগবানকে ডাকি, যদি কোনোদিন ভগবান আমাকে ডেকে নেয় তাহলে তো গেল। তো সেদিনে কার্তিকদা গেছে দোকানে। ওরে দাদা কালো জিরে আছে? বলে হ্যাঁ আছে। কত দাম? 200 টাকা। কালো জিরে 200 টাকা? ফর্সা হলে কি হতো? তো এই কার্তিকদা গেছে রতনদার বাড়িতে। বলে এই রতন তোর বাড়িতে কলে জল আসছে? বলে হ্যাঁ আসছে। ওই দেখা জল পড়ছিল কল থেকে। ওরে রতন এই কলের জলটা কোথা থেকে আসে রে? ওই নদীর থেকে আসে। ওরে চল নদীটা আমাকে একটু দেখা। রতনদা কার্তিকদাকে নদীর কাছে নিয়ে গেছে। কার্তিকদা গিয়ে রতনদাকে নদীতে ধাক্কা দিয়ে দিয়েছে। ছুটে এসছে রতনদার বাড়িতে। ওরে বৌদি কলটা খুলুন, রতন আসছে। তো কার্তিকদার মেয়ের বিয়ে দিয়েছে, 1 সপ্তাহ পরে জামাই ফেরত। ওরে বাবা প্রবলেম হচ্ছে। বলে কিসের প্রবলেম? বলে বাবা আপনার মেয়ে গায়ে টাচ করতে দেয় না। বলে অদ্ভুত, এখানে থাকতে তো কাউকে না করেনি। সেদিনে একটা অফিস বসকে তার এক সুন্দরী সেক্রেটারি আদর করে ঘাড়ে কামড়ে দিয়েছে। এবার বাড়ি ফিরবে, বউকে কি বলবে? মাথায় একটা বুদ্ধি এসছে। বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে কুকুরটাকে কোলে তুলে নিয়েছে। ওগো দেখছো কুকুরটা ঘাড়ে কামড়ে দিল? বলে হ্যাঁ ভারী দুষ্টু, আমারও পেটে কামড়ে দিয়েছে। তো সেদিনে ঢাক্কারের সঙ্গে দেখা। আচ্ছা। বলে দাদা সেদিনে আমি আমার বউ আর আমার ছেলে বাইরে বেড়াতে যাব বলে হাওড়া স্টেশনে গেছিলাম রিজার্ভেশন করবো বলে। দাদা কি ঝামেলা কি ঝামেলা। আমি কেন কি হয়েছে? বলে দাদা রিজার্ভেশন ফর্ম চাইলাম, আমাকে দিল ইংলিশে লেখা, আমি তার ইংলিশ বুঝি না, উল্টে দেখি বাংলায় লেখা নাম বয়স আর লিঙ্গ। প্রথমে নাম লিখলাম ঢাক্কান, 40 আছে। মালতী 35 নেই। রাজু 12 ছোট। তো সেদিনে দাদু গেছে যোগা সেন্টারে। এবার যোগা ট্রেনার বললেন যে সবাই শুয়ে পড়ুন। এবার শুয়ে শুয়ে পা দুটোকে সাইকেল চালানোর মতো এরকম করুন। তো দাদু কিছুক্ষণ করে চুপ। দাদু কি হয়েছে? বলে বাবা আমার সাইকেল তো এখন ঢালু রাস্তায় চলছে। থ্যাংক ইউ। মা বাবা আমাদের এত খেয়াল রাখেন, একটু খেয়াল না হয় আমরাও রাখলাম। হ্যাপি পেরেন্টস ডে, যেখানে আমরা খেলবো মা বাবার জন্য। আসছে অডিশন। 17 জানুয়ারি কৃষ্ণনগর আস্থা মিডওয়ে বসাকপাড়া কৃষ্ণনগর নদিয়া। 18 জানুয়ারি হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ চুঁচুড়া হুগলি। সেদিনে দাদু গেছে যোগা সেন্টারে। এবার যোগা ট্রেনার বললেন যে সবাই শুয়ে পড়ুন। এবার শুয়ে শুয়ে পা দুটোকে সাইকেল চালানোর মতো এরকম করুন। তো দাদু কিছুক্ষণ করে চুপ। দাদু কি হয়েছে? বলে বাবা আমার সাইকেল তো এখন ঢালু রাস্তায় চলছে। আমি মৃদুলদার হয়ে জিজ্ঞেস করছি, এই অডিয়েন্সে কজন আছেন যারা মৃদুলদার যোগা সেন্টার জয়েন করতে চান এবং এইভাবে সাইকেল চালাতে চান? চলে আসুন। মৃদুলদা আপনার যোগা সেন্টারে ওরা এই মাত্র জয়েন করলো। হ্যাঁ এখানে আমরা ইনিশিয়ালি 6 জন মেম্বার পেয়ে গেছি। ঠিক আছে। হ্যাঁ তো আপনি ওদেরকে ইনস্ট্রাকশন দিলে ওরা তাহলে আপনার মতন করে যোগা সাইকেল চালাবে। হ্যাঁ সাইকেল চালাবে। ওকে। হ্যাঁ তুমি উল্টো শুয়ে পড়ো। সাইডে শুয়ে পড়ো। অল সেট অল সেট। হ্যাঁ এবার সাইকেল চালাতে হবে আপনাদেরকে। সাইকেল ঠিক আছে, কিভাবে সাইকেল চালাবেন দেখান একবার। হ্যাঁ लेग सारा शेक करे, मेरी मर्जी का गाना कोई प्ले करे, कूल करे, ले जा मेरा नंबर।
না না, এখন অন্তত 5 মিনিটের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের এই পর্বে যারা যারা পারফর্ম করলেন তারা এখানে আসবেন। সন্দীপ অফকোর্স নেই, ও ডাক্তারখানা গেছে। ইমন চলে এসো, অনেকে বড় ক্লাস এখনো শেষ হয়নি। হ্যাঁ, চলতে থাক, চলতে থাক। কিপ গোয়িং। টাইম কিপার কৌশিক দেবী দেখো। আচ্ছা, আজকের এই পর্বের সেরা পারফর্মার কে? পরশ, অনিকেত। পরশ আর অনিকেত এগিয়ে যাও, প্লিজ কালেক্ট ইউর চেক। ভেরি গুড, ওখানে থামবে না। কংগ্রাচুলেশনস পরশ আর অনিকেত। 25,000 টাকার চেক, 20,000 জি বাংলার তরফ থেকে, 5,000 প্রাণ পরিটো ক্র্যাকারের তরফ থেকে। ওয়েল ডান। কাল রাতে আরো একবার হই হুল্লোড়, মস্তি, অনেক রকমের মজা, আর অফকোর্স ফাটাফাটি পারফরমেন্সেস। কাল রাতে অপূর্ব রায় পারফর্ম করবেন আমাদের সবার জন্য। আমাদের এটা পরম সৌভাগ্য যে অপূর্ব রায় আমাদের জন্য পারফর্ম করবেন। ব্যান্ডেজকে ধন্যবাদ, মেন্টরদের ধন্যবাদ, জাজদের ধন্যবাদ, অডিয়েন্সকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আগে বলছিলাম না যে অন্যান্য রিয়ালিটি শো এর পারফর্মার আর মিরাক্কেলের পারফর্মারের মধ্যে তফাৎ কোথায়? ওই মান সম্মানের দিকটা বেসিক্যালি তো আপনারা বুঝিয়ে দিয়েছি, যে অন্যান্য রিয়ালিটি শো এর পারফর্মাররা কতটা সম্মান পেয়ে থাকেন আর মিরাক্কেলের পারফর্মাররা কতটা সম্মান পেয়ে থাকেন, ওরা তাদের পান না। একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, এবার অ্যাড করছি। এই যে পাগলামোটা দেখছেন এখানে, এইটা হাজার চাইলেও অন্যান্য রিয়ালিটি শো এর ডিরেক্টর প্রডিউসার নিজেদের শোয়ে করাতে পারবেন না। এটা শুধুমাত্র মিরাক্কেলে হয়ে থাকে।